এক যুবতী মেয়ে শরীরের অনেকখানি পোশাক উন্মুক্তভাবে সরিয়ে নিঃসংকোচে কয়েকজন ছেলের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার মধ্যে যেন সংকোচ নামক কোনো কিছুই নেই। নিজের শরীরকে অর্ধেক উন্মুক্ত করে চারজন ছেলের সামনে দিব্যি দাঁড়িয়ে আছে মেয়েটা। পরনে হালকা বাদামি রঙের একটা শাড়ি, দুচোখে খুবই সামান্য করে কাজল দিয়েছে। প্রথম দেখাতে যে কোনো পুরুষ তার মায়ায় ডুবে যাওয়ার মতো ছদ্মবেশ ধারণ করে দাঁড়িয়ে আছে সে। প্রকৃতি অর্থেও মেয়েটা বেশ সুন্দরী, তবে রূপের সাথে কাজের কোনো মিল খুঁজে পাচ্ছে না ছেলে চারজন। মেয়েটাকে দেখে পরিষ্কার ভাষায় বোঝা যাচ্ছে মেয়েটা ভালো কোনো পরিবারের মেয়ে। তার উপরে মেয়েটা যেই স্থানে দাঁড়িয়ে আছে সেটা কোনো আধার পল্লীর অন্তর্ভুক্ত জায়গা নয়। মেয়েটার আচরণে সবাই মেয়েটাকে নিয়ে ভীষণ ভাবনায় মশগুল। মেয়েটা যথারীতি নিজের কাজ চালিয়ে যাচ্ছে, শরীরের পাশাপাশি চোখের ভাষায় সে ছেলেগুলোকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে বেড়াচ্ছে। তবে ছেলেগুলোর মাঝে মেয়েটা তেমন কোনো হেলদোল দেখতে পায় না, তাই সে শরীরের আরও কিছুটা অংশ উন্মুক্ত করে দিয়ে ছেলেগুলোর একদম নিকটে এগিয়ে যায়। মেয়েটা যথারীতি সবাইকে আরও তাক লাগিয়ে দিয়েছে। চারজনের মধ্যে থেকে তিনজন অবাক হলেও একজন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, কারণ তারা মেয়েদের ব্যাপারে কিছুটা এক্সপার্ট। বাকি একজনের অবস্থা কিছুটা বিপরীত, সামান্য একটু ঘাবড়ে আছে সে। মেয়েটা ছেলেগুলোর সামনে গিয়ে ঘাবড়ে থাকা ছেলেটার শরীরেই হাত দেয়। ছেলেটার পরনের শার্টকে হালকা করে চেপে ধরে বলে তার সঙ্গে যেতে। ছেলেটার মুখে কোনো কথা নেই, আগের তুলনায় আরও একটু বেশি নার্ভাস হয়ে যায়। নার্ভাসের কারণে সে চুপ করেই দাঁড়িয়ে থাকে। মেয়েটা ছেলেটাকে একটা হ্যাঁচকা টানে জায়গা থেকে নাড়িয়ে বলে, কথা কানে যায়নি? আমার সাথে যেতে বললাম না তোকে? ছেলেটার পক্ষে চুপ থাকা সম্ভব হয় না। আর যতই হোক একজন পুরুষ, সে নিজেকে কাপুরুষ বলে প্রমাণ করতে কোনোভাবেই রাজি নয় সে। মেয়েটাকে বলে ওঠে, কোথায় যাবো আপনার সাথে আমি? ফুর্তি করতে। তোকে নিয়ে আজকে ফুর্তি করব আমি। আমার রাতের সঙ্গী হবি তুই আজকে। মাথা কি ঠিক জায়গায় আছে নাকি মাথা আউলে গেছে কোনটা? দেখতে শুনতে তো মনে হচ্ছে ভালো পরিবারের কোনো মেয়ে। এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অশ্লীলতা করে বেড়াচ্ছেন কি কারণে? আমাকে যখন ফ্রিতে কেউ জ্ঞান দেয় তখন ইচ্ছে হয় তাকে কুপিয়ে টুকরো করে ফেলি। এবার জ্ঞান দেওয়া থামিয়ে চল আমার সাথে। আমি যাচ্ছি না আপনার সাথে। দেখ, আমায় জোর খাটাতে বাধ্য করিস না, পরে কিন্তু ঠিকই যাবি, সঙ্গে নিজের সম্মানও নষ্ট করবি। মেয়েটার কথা শুনে বাকি তিনজনের রুচির যেন প্রমোশন হয়। ভিতরে দমে থাকা পুরুষত্বের রুচি যেন জেগে ওঠে। নিতান্তই লজ্জাহীনভাবে একজন বলে ওঠে, যার এইসবের প্রতি ইচ্ছা নেই তাকেই তুমি নিয়ে যেতে চাচ্ছ, অথচ আমরা সুযোগ কখনো হাতছাড়া করি না। তুমি চাইলে আমাদের তিনজনের যে কোনো একজনকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারো, অথবা চাইলে তিনজনকেই একসঙ্গে নিয়ে যেতে পারো। তোমার যত ইচ্ছা হয় সঙ্গে দিব তোমাকে আমরা। তোরা কেন চাচ্ছিস তোদের সাথে খুবই খারাপ কিছু হোক? সুস্থ স্বাভাবিক থাকার ইচ্ছে নেই নাকি তোদের? এই মেয়ে, তুমি কাকে ভয় দেখাচ্ছ? তুমি মনে হয় এটা ভুলে যাচ্ছ তুমি একজন মেয়ে আর আমরা ছেলে, তাও আবার একজন নয়, চারজন আমরা। আমি মেয়ে সেটা অবশ্যই ভুলিনি, তবে আমি তোদের থেকেও অনেক অ্যাডভান্স, এটুকু নিশ্চয়ই হয়তো তোরা বুঝতে পেরেছিস। না হয়তো ভেবে দেখ, চার পুরুষের সামনে এভাবে কখনোই আসার সাহস করতাম না। দেখো, তুমি অ্যাডভান্স হও আর যাই হও, আমাদের এতে কিছু যায় আসে না। তুমি ভুল মানুষকে সিলেক্ট করেছো। হয় আমাদের তিনজনকে একসঙ্গে অফার করো, নয়তো তিনজনের থেকে যে কোনো একজনকে, আর নয়তো তুমি তোমার কাজে চলে যাও। অযথা আমার বন্ধুর পিছনে সময় নষ্ট করো না। এই পৃথিবীতে কিছু খাড়ের রগ পাকা মানুষ আছে যাদের কখনো সুন্দর কথায় কাজে আসে না। তোরা তিনজন হচ্ছিস সেই প্রকৃতির। দেখ, এখনো সময় আছে, হাসি খুশি চলে যা। এই যে মেয়ে, সেই তখন থেকে দেখছি তুমি আমাদের সাথে রকচটা করে কথা বলছো। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাদেরকে বাচ্চা মনে হচ্ছে নাকি তোমার যে এসে ভয় দেখাচ্ছ? তোমাকে সুন্দরভাবে বলছি এখান থেকে চলে যাও, না হয়তো তোমার ক্ষতি করতে আমরা দ্বিধাবোধ করব না। মেয়েটা কথাগুলো শুনে মুখ বাঁকা করে একটা হাসি দেয়। কয়েক সেকেন্ড পরেই অবাক করা এক কাণ্ড ঘটে সেখানে।
চারজন ছেলের মধ্যে থেকে একজন বাদে বাকি তিনজন কোনো প্রকার কথাবার্তা ছাড়া অদ্ভুতভাবে সে জায়গা ত্যাগ করে চলে যায়, আর বাকি একজন সেখানেই দাঁড়িয়ে থাকে। প্রশ্নবোধক চিহ্নে আটকে গেছে ছেলেটার ভাবনা। বাকি তিনজন এভাবে চলে যাওয়ায় রহস্য তালাশ করতে শুরু করে। এমতা অবস্থায় সামনে থাকা মেয়েটা কথা বলে ওঠে। চল আমার সাথে, তোর বন্ধুরা চলে গিয়েছে। আশা করব তুইও তোর বন্ধুদের ন্যায় বোকার মতো আচরণ করবি না। কথার ধরন ঠিক করো। সেই তখন থেকে দেখছি থ্রেড দিয়ে কথাবার্তা বলছো, সেই সাথে অসভ্যের মতন তুই তুকারি করছো। তুমি কোনো অংশেই আমার থেকে বড় হবে না। শুধু তুমি মেয়ে বলে আমি এখনো চুপ করে রয়েছি, নাহলে হয়তো তুমি আমি ভিন্ন কৌশলে বুঝিয়ে দিতাম সুন্দর ব্যবহার কি করে করতে হয়। আচ্ছা, আমার ভুল হয়েছে, এবার চলো আমার সাথে। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। আর আমরা বন্ধুরা হুট করে এভাবে চলে গেল কি কারণে? দেখো, আমাকে বাধ্য করো না তোমায় সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো উপায় বের করতে। আর তোমার বন্ধুরা কেন চলে গিয়েছে সেটা তোমার অজানাই থাক। তুমি চুপচাপ শুধু ভদ্রভাবে আমার সাথে চলো। ছেলেটা কিছু সময় চুপচাপ থেকে মেয়েটার সঙ্গে যেতে সম্মতি জানায়। সত্যি বলতে প্রথম নজরেই মেয়েটা তার মন কেড়ে নিয়েছে। আগে কখনো কোনো মেয়ের প্রতি এতটা আসক্তি তার জন্মায়নি। অন্যরকম এক আসক্তির দুনিয়ায় বিচরণ ঘটেছে মেয়েটার দেখা মাত্র তার। মেয়েটার প্রকৃতি উদ্দেশ্য কি তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পেছনে সেটা জানার জন্যই কৌতূহলী হয় সে, কিন্তু সেটা সে প্রকাশ করে না। যার পূর্বে শুধু মেয়েটাকে বলে, আমি তোমার সঙ্গে যাব বলে সম্মতি জানিয়েছে, তবে তোমাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? পরনে থাকা শাড়িটা দিয়ে তোমার দেখতে পাওয়া শরীরের উন্মুক্ত অংশগুলোকে ঢাকতে হবে, তাহলেই আমি তোমার সঙ্গে যাব। নয়তো যত যাই করো আমাকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আমি তোমার কথাটা পালন করছি। মেয়েটা নিজের শাড়ি দ্বারা শরীরের উন্মুক্ত অংশগুলোকে ঢেকে ফেলে। ছেলেটা মনে মনে খুশি হয়। অন্যরকম এক অনুভূতির জোয়ারে ভাসে সে। কথার যথাযথ পালন করে মেয়েটা ছেলেটাকে তার সঙ্গে যেতে বলে। ছেলেটা মেয়েটাকে অবাক করে দিয়ে তার সঙ্গে যেতে অনিচ্ছা প্রকাশ করে। মেয়েটার মেজাজ কিছুটা বিগড়ে যায়, কিছুটা তিক্ত মেজাজে বলে ওঠে, কথা যথাযথ পালন করলাম, তারপরেও অনিচ্ছা পোষণ করার কারণ? কারণ হলো এখনো সঠিকভাবে নিজের শরীরকে তুমি কাপড় দিয়ে আবদ্ধ করনি। আজও আর কিভাবে আবদ্ধ করে? এর চেয়ে আরো ভালোভাবে করা তো আমার মতে সম্ভব নয়। সেটা আমার চেয়ে তুমিই ভালো জানো। আর কে বলেছে সম্ভব নয়? সবই সম্ভব, তুমি আবারও চেষ্টা করো। মেয়েটা আবারও নিজের শরীরকে ঢাকবার চেষ্টা চালায়। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার দৃশ্য দেখছে। মেয়েটা দ্বিতীয়বারের মতন চেষ্টা চালিয়েও যথানিয়মে কাজটা শেষ করতে পারেনি। ছেলেটার বুঝতে বাকি নেই এই মেয়ের দ্বারা এর থেকে আর বেশি কিছু করা সম্ভব নয়। কোনো ভাবনা ছাড়া নিজেই মেয়েটার শাড়ির এক অংশ হাতে টেনে নিয়ে নিজের নিয়মে মেয়েটাকে শাড়ি পরিয়ে দেয়। মেয়েটা ছেলেটার আচরণে আশ্চর্য হয়, কিছুটা বিমোহিত হয়েছে ছেলেটার আচরণে। সবাই চায় উন্মুক্ত শরীর, আর ছেলেটা তার শরীর ঢেকে দেওয়ায় ব্যস্ত। এমনকি কিছু সময় আগেও ছেলেটার সাথে থাকা তার বন্ধু বান্ধব বস্ত্রহীন হয়ে মেলামেশা করাটাকে প্রাধান্য দিয়েছে। অফার করেছে কোনো এক নির্জন জায়গায় তিনজনের সাথে কাপড় সরিয়ে ফুর্তি করার। অথচ এই ছেলে তাদের পুরো বিপরীত। উন্মুক্ত শরীরটাকে কাপড় দিয়ে আবদ্ধ করে দিচ্ছে। ভিন্ন রকমের এক দৃষ্টিতে ছেলেটার প্রতি তাকিয়ে আছে মেয়েটা। এমন সময় ছেলেটার কথায় মেয়েটার ধ্যান ফিরে আসে। তুমি না আমার সঙ্গে কোথায় জানি নিয়ে যেতে চেয়েছিলে? হুম। তো চলো। মেয়েটা চুপচাপ ছেলেটাকে নিজের সঙ্গে নিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। ছেলেটার মধ্যে হালকা সংশয় লাগছে মেয়েটার ভিতরে বাজে কোনো মতিগতি আছে কিনা সেটা ভেবে। কারণ এই দালান কোঠার শহরে শুধু ছেলেরাই সমাজে বড় বড় ক্রাইম করে না, মেয়েরাও করে থাকে। এক শ্রেণীর মেয়ে আছে যারা এইসব ক্রাইমের প্রতিযোগিতায় ছেলেদের থেকেও অনেক এগিয়ে। মেয়েটা তার পাশে বসে নিজেই গাড়ি ড্রাইভ করছে। মনের ভিতরে সংশয় নিয়ে মেয়েটার দিকে এক ঝলক তাকায় সে। ভেতরে থাকা সংশয় মুহূর্তের মাঝেই চলে যায় ছেলেটার। মানুষের বাহ্যিক রূপ ছলনার অনেক বড় হাতিয়ার জানা সত্ত্বেও এই ছেলের ধারণা মেয়েটা তার বড় কোনো ক্ষতি করবে না। যদিও বা মেয়েটা তাকে শুরুতেই বলেছে মেয়েটা তার সাথে ফুর্তি করতে চায়, আড়ালে থাকা ভিন্ন কোনো চিন্তাভাবনা হয়তো নেই মেয়েটার। অবশ্য যদি থেকেও থাকে
তাহলেও সে মোকাবেলা করতে সবসময় প্রস্তুত। আর ছেলেটা মেয়েটার সাথে এসেছে ভিন্ন এক উদ্দেশ্য নিয়ে। কিছু সময় পর মেয়েটা গাড়ি থামায় বিশাল বড় এক 5 স্টার হোটেলের সামনে। ছেলেটা স্বাভাবিকভাবেই গাড়ি থেকে নামে। মেয়েটা ছেলেটার সঙ্গে নিয়ে 5 স্টার হোটেলের একদম ভিতর সাইডে থাকা একটা সিক্রেট রুমের সামনে চলে যায়। পর মুহূর্তেই দুজনের রুমের ভিতর প্রবেশ করার জন্য অগ্রসর হয়, কিন্তু ছেলেটা সিক্রেট রুমের ভিতরে এক কদম ফেলা মাত্রই বেশ জোরে অট্টহাসি শুরু হয়। ছেলেটা বিব্রতকর এক পরিস্থিতিতে পড়ে যায় হাসির শব্দে। এর মধ্যে লক্ষ্য করে দেখে রুমের ভিতরে থাকা খাট এবং সোফার মধ্যে বেশ কয়েকজন মেয়ে এলোমেলো হয়ে বসে আছে, যাদের পোশাকের অবস্থা উন্মুক্ত পরিবেশের জন্য একদম অসহনীয়। সচ্ছল মনের কোনো মানুষ মেয়েগুলোর দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকানোর মতো আর সাহস করবে না। মনে হচ্ছে যেন কে কার থেকে শর্ট জামা কাপড় পরিধান করতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে তারা সবাই। মূলত অট্টহাসিতে এই মেয়েগুলোই মেতে উঠেছে ছেলেটা রুমে ঢুকবার সময়। ছেলেটা বুঝে উঠতে পারছে না এখন তার কি করণীয়। এর মাঝেই তাকে সঙ্গে করে নিয়ে আসা মেয়েটা রুমের দরজা ভেতর থেকে আটকে দেয়। পরিস্থিতি একদম ঘোলাটে হয়ে উঠেছে ছেলেটার কাছে। নিজের মধ্যে নীরবতাকে বহাল রেখে উপলব্ধি করার চেষ্টা করছে কি ঘটতে চলেছে আসলে। এর মধ্যে সোফায় বসে থাকা এক মেয়ে বলে ওঠে, নেহা বলল, হির তাহলে তুই তোর কথা রাখতে পেরেছিস? আমরা তো ভেবেছিলাম তোর পক্ষে কোনোভাবেই সম্ভব নয় চ্যালেঞ্জ পূর্ণ করা। হির পারে না এমন কিছু নেই, হয়তো তোদের মতো এসবে এক্সপার্ট নই আমি। আমার জন্য এটা প্রথমবার ছিল, তবে আমি হির যেটা কথা দেই সেটা রাখার জন্য সব রকম কিছু করতে প্রস্তুত আমি। তা তো দেখতেই পেলাম। আচ্ছা, এবার তাহলে পরবর্তী ধাপের জন্য নিজেকে রেডি কর। তুই যেহেতু আজ প্রথম মিশন করেছিস, সে কারণে আজ আমরা সবাই তোর বলে থাকবো, আর তুই মিশনটা সবার আগে শুরু করবি। নেহা, চ্যালেঞ্জ তো কমপ্লিট করেছি, কিন্তু পরবর্তী ধাপের জন্য আমি প্রস্তুত নই। আমার মতে তোরা মিশনে নেমে পড়, মাঝে এক ফাঁকে আমিও দেখি, তোদের সঙ্গে যুক্ত হব। ঠিক আছে, তাহলে অবশ্যই তুই বাদে আমরা সবাই চাই নতুন কোনো এক্সপিরিয়েন্স হোক আমাদের। আমার ব্যাপারটা ছাড়, আমার তোদের সাথে তাল মেলাতে আরও কিছুটা প্রস্তুতি দরকার। আচ্ছা ঠিক আছে। নেহা হীরের সাথে কথা শেষ করে ছেলেটার কাছে এগিয়ে যায়। ছেলেটা এখনও পুরোপুরি আন্দাজ করতে পারছে না মেয়েগুলোর সঠিক মতলবটা আসলে কি। এর মাঝেই নেহা গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, তবে ছেলেটাকে জড়িয়ে ধরার পূর্ব মুহূর্তে এক থাপ্পড় পড়ে নেহার গালে। নেহা গালে হাত দিয়ে 2 কদম পিছিয়ে নিয়ে চলে যায়। নেহার অবস্থা দেখে রুমে থাকা সকল মেয়ে একসঙ্গে ছেলেটার সামনে এগিয়ে আসে। ছেলেটাও প্রস্তুতি নিয়ে নেয় সবার গালে মাঝে কষে একটা করে থাপ্পড় বসাবে, কিন্তু ভাবনার বিপরীত কিছু ঘটে ছেলেটার সাথে। মেয়েগুলোর মধ্যে থেকে একজন ব্যাগ থেকে ছুরি বের করে ছেলেটার পেটে মাছ বরাবর ঠেকিয়ে ধরে বলে, এই ছেলে, একদম শিয়ানামি করবে না। তোর মতন শিয়ানাকে সোজা করা আমাদের জন্য বড় কোনো ব্যাপার নয়। কত শিয়ানা ছেলেকে যে আমরা ঠিক করলাম, আর তুই আসছিস বাহাদুরি দেখাতে আমাদের সাথে। এই, তোরা দড়ির সাহায্যে এই ছেলেকে খাটের সাথে বেঁধে ফেল। এই ছেলের পিঠে পাখনা গজিয়েছে, অতি ভদ্রতা বের করছি ওর। আর এই ছেলের ওপর সবার প্রথম আজকে আমি উঠব। এই ছেলের প্রথম শিকার, সরি কি বলি, এই ছেলেকে প্রথম শিকার আজকে আমিই করব। হির খুব আনকমন একজনকে নিয়ে এসেছে আজ, বলতেই হয় হিরের পছন্দের কোনো তুলনা নেই। মেয়েটার কথা মতন ছেলেটাকে ঝিম্পি করে খাটের সাথে বাঁধার প্রতিক্রিয়া শুরু করে সবাই। ছেলেটার এখন আর বুঝতে বাকি নেই মেয়েগুলোর উদ্দেশ্য আসলে কি। নিজেকে ছাড়ানোর জন্য জোরাজুরি শুরু করে, তবে পেটে ছুরি ঠেকিয়ে ধরে রাখার কারণে সেভাবে শক্তির প্রয়োগ কাটাতে ব্যর্থ ছেলেটাকে খাটের সাথে বেঁধে ফেলা হয়। মেয়েগুলো আসলে তার সাথে মেলামেশা করার ভাবনায় মশগুল, সেটা ছেলেটা ইতিমধ্যেই বুঝে ফেলেছে। হিট দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখছে। ছেলেটাকে বাধা শেষ করে সবাই দূরে সরে যায়, একজন বাদে, যে কিনা ছুরি ধরেছিল ছেলেটার পেটে। মেয়েটার নিজের শরীরকে উন্মুক্ত করতে শুরু করে ছেলেটার সামনে। ঠিক সেই মুহূর্তে ছেলেটা হিরকে বলে ওঠে, আমি কোনো না কোনো কারণে শুধু তোমার জন্য এখানে এসেছি। মুগ্ধতার বীজ আমার মাঝে কোনো না কোনো কারণে তোমার জন্যই সৃষ্টি হয়েছে। আগে কোনোদিন এতটা মুগ্ধ হইনি আমি কোনো নারীর উপর।
প্রথম দেখাতে আমার শূন্য মরুভূমিতে গাছের চারা রোপণ হয়েছে তোমার কারণে। মানুষ ঠিকই বলে, ছলনার সবচেয়ে বড় হাতিয়ার চেহারায় ভেসে থাকা মানুষের নির্ভরযোগ্য রূপ। চোখের ভাষায় খুঁজে পাওয়া অজানা এক প্রতিশ্রুতিতে আমি এখান অবধি এসেছি, অথচ শেষমেশ উন্মোচন করে দিলে নিজের ভিতরে লুকে থাকা আসল ব্যক্তিত্বকে। আমি তবু বলছি, আমি এখান অবধি এসেছি কোনো এক নির্ভরযোগ্য চেহারার মায়া টানে। সেখানে অন্য কেউ আমার উপরে জোর খাটালে অনেক বড় অন্যায় হবে আমার উপর, আর এই অন্যায়ের ভাগ সারা জীবন তোমার বই নিয়ে বেড়াতে হবে, মনে রেখো। ছেলেটা হীরকে উপরোক্ত কিছু কথা বলে চুপ হয়ে যায়। ছেলেটার কাছে থাকা মেয়েটা ছেলেটার কথা ডান কান দিয়ে ঢুকিয়ে বাম কান দিয়ে বের করে প্রস্তুতি নেয় নিজের ভিতরের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে। ঠিক সেই মুহূর্ত হীর ছেলেটার নিকটে গিয়ে বলে, মায়া, ওর কাছ থেকে দূরে সর। হির, দূরে সরবো মানে? এই ছেলেকে আনা হয়েছে ফুর্তি করার জন্য, তাহলে দূরে কেন সরবো এই ছেলের কাছ থেকে? কারণ আমি বলছি দূরে সরতে। একটা স্বাভাবিক স্পর্শ ওর শরীরে করবি না তোরা, সেখানে অস্বাভাবিক স্পর্শ করা তো দূরের কথা। আরে আজব, এসব কি বলছিস? মায়া, জীবনে বহু কিছু করেছিস, বহু ছেলের সঙ্গে ফুর্তি করেছিস, কিন্তু এই ছেলের সাথে কোনো কিছু করতে আমি কোনোভাবেই সম্মতি জানাতে পারছি না। আরে কেন সেটা তো বলবি। কেন সেটা আমিও জানি না, আমি শুধু এটুকু জানি, এই ছেলের শরীরে তোরা কেউ হাত দিবি না। হির, হয়েছেটা কি তোর? এমন অদ্ভুত আচরণ কেন করছিস তুই? এত কিছু প্ল্যান করলাম আর তুই সব শেষে এসে পানি ঢেলে দিচ্ছিস। মায়া, বিশ্বাস কর, এই ছেলের সাথে তোরা ফুর্তি করবি সেটা হুট করেই আমার কাছে কেমন জানি অসহ্যকর লাগছে। তোরা এই ছেলের কথা মাথা থেকে ছেড়ে ফেল, বাহিরে গিয়ে অন্য কোনো ছেলেকে ধরে আন ফুর্তি করার জন্য। এই ছেলের কথা ভুলে যা তোরা সবাই। হির, জাস্ট রাগ হচ্ছে এখন তোর উপর। ভাবলাম আনকমন একটা ছেলে নিয়ে এসেছিস, জমিয়ে মজা করা যাবে, কিন্তু শেষমেশ এসে সব কিছুকে গুলিয়ে দিলি। রাগ করার যাই কর, আমার কথার বাহিরে কিছুই হবে না এখানে। আমি নিয়ে এসেছি এই ছেলেকে, আমার কথাতেই তোরা এখন এই ছেলের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলবি। ব্যতিক্রম কিছু হলে আমি হীরের সাথে তোদের সম্পর্ক ফাটল ধরবে। এবার দড়ি খোল এই ছেলের হাত থেকে। মায়া দড়ি খুলে দেয়। ছেলেটা মুক্তি পাওয়া মাত্রই মায়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এটা আমার শরীরের ধারালো জিনিসটা ধরার কারণে উপহার দিয়েছি। ইচ্ছে করছে আমাকে বাধার কারণে বাকি সবাইকেও একটা একটা থাপ্পড় উপহার দেই, কিন্তু সেটা আর করলাম না। একজনকে দিয়েই নিজের ইচ্ছাটাকে দমিয়ে ফেললাম। এই ছেলে, এত কথা না বলে চলো আমার সাথে। হীর ছেলেটাকে সঙ্গে নিয়ে 5 স্টার হোটেল থেকে বেরিয়ে যায়। পুনরায় আবারও দুজন গাড়িতে বসে। গাড়ি কোনো গন্তব্যের জন্য রওনা হয়েছে ছেলেটার জানা নেই। ছেলেটা চুপ করে বসে রয়েছে আর মাঝে মাঝে হীরের অগোচরে লুকিয়ে লুকিয়ে হীরকে দেখছে। কিছুক্ষণ সময় গাড়ি চলার পর গাড়ি একটা নির্জন জায়গায় নিয়ে থামায় হীর। হীর ছেলেটাকে কোথায় নিয়ে এসেছে ছেলেটার কোনো ধারণা নেই। এতটা সময় গাড়িতে বসে বসে চুপি সরে চোরের মতন হীরকে দেখা নিয়ে ব্যস্ত থাকায় হীর তাকে কোথায় নিয়ে এসেছে সেটা নিয়ে একদম বেখবর ছিল ছেলেটা। হীর গাড়ি থামানোর পর ছেলেটার খেয়াল হয়েছে সে হীরের সাথে গাড়ি করে কোথাও এক জায়গায় এসেছে। হীর গাড়ি থেকে নিচে নামে, তবে ছেলেটা গাড়ি থেকে নেমে মাটিতে কদম ফেলতে ছেলেটার ভিতর যেন আটকে ওঠে। ছেলেটার নিচের দিকে তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু পায়ের নিচে যেন কোনো প্রকার মাটি সে দেখতে পাচ্ছে না। ছেলেটার মাথায় তৎক্ষণাৎ একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হীর তাকে এটা কোন রহস্যময় জায়গায় নিয়ে এসেছে। সাথে সাথে হীরের কাছে জানার আগ্রহ প্রকাশ করে ছেলেটা। এই মেয়ে, আমার পায়ের নিচে মাটি কোথায়? কিসের উপর দাঁড়িয়ে আছি আমি? মনে তো হচ্ছে আমার পায়ের নিচে কোনো মাটি নেই। এই বোকা ছেলে, পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমার পায়ের নিচে মাটি না থাকে তাহলে তুমি দাঁড়িয়ে আছো কিসের উপরে? হ্যাঁ, আমিও তো সেটাই জিজ্ঞাসা করছি, কোথায় দাঁড়িয়ে আছি আমি? মাথা নষ্ট হয়ে গিয়েছে তোমার? মাটিতে দাঁড়িয়ে থাকার পরেও পাগলের মতো প্রশ্ন করে যাচ্ছ। অবশ্য পুরোপুরি দোষ তোমার নয়, অন্ধকারের কারণে কিছু দেখতে না পাওয়ায় উল্টোপাল্টা বকতে শুরু করেছো তুমি। আচ্ছা, এই জায়গায় এত ঘুটঘুটে অন্ধকার কেন? তুমি আমার এটা কোথায় নিয়ে এসেছো? পরিবেশ দেখে তো মনে হচ্ছে এটা কোনো ভুতুড়ে রাজ্য। শ্মশানে।
হীরের কথা শুনে ছেলেটার কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করে। ছেলেটা যদিও বা এখনো অনেকটা হয়ে শক্ত হয়ে আছে। ছেলেটার জায়গায় অন্য কেউ হলে হয়তো শ্মশানের কথা শোনা মাত্রই ভয়ে চরমভাবে আটকে উঠত। ছেলেটা নিজেকে সামলে নিয়ে হীরের কাছে আবারও পুনরায় জানার আগ্রহ প্রকাশ করে। আচ্ছা, দুনিয়ায় এত এত জায়গা থাকা সত্ত্বেও তুমি আমাকে এই শ্মশানের অন্ধকার রাজ্যে নিয়ে এসেছো কি কারণে? আর কি কোনো জায়গা ছিল না? তোমায় মেরে ফেলার জন্য। তোমায় মেরে এই শ্মশান ঘাটে দাফন করে রেখে চলে যাব, সেই কারণেই নিয়ে এসেছি। ছেলেটা হীরের কথায় বেশ কিছুটা ঘাবড়ে যায়। এতক্ষণ পর ছেলেটার ভিতরে ভয়ের প্রভাব পড়ে। হীরের অপ্রত্যাশিত উত্তরে ছেলেটা কিছুটা আতঙ্কের সুরে বলে ওঠে, মানে? আরে ভয় পেও না, পুরুষ মানুষের ভয় পেতে হয় না। আমি মজা করেছি তোমার সাথে। সেটা না হয় বুঝলাম, কিন্তু শ্মশানে নিয়ে এসেছো কি কারণে আমায়? আসলে হুট করে মানুষের কোলাহল বিরক্তকর লাগতে শুরু হয়েছিল আমার, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। অন্য কোথাও তো যেতে পারতে, শ্মশানে কেন এসেছো? আরে এটা শ্মশানের এরিয়া, তবে শ্মশান নয়। শ্মশানের হচ্ছে আমাদের হাতের বাম পাশে। আর এখানে নিয়ে এসেছি কারণ এই জায়গাটা অনেক বেশি নির্জন। অন্য কোনো জায়গায় এই জায়গার মতো কোলাহল মুক্ত নয়। দেখছো না, একদম চুপচাপ জায়গাটা, কোনো মানুষের শব্দ নেই। আচ্ছা বাদ দাও এখন, চলো আমরা এই জায়গাটায় গিয়ে বসি। ছেলেটা হীরের কথা মেনে তার সাথে যায়। দুজনে একসাথে বসে আছে। ছেলেটা নীরবতার রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। হিরো শুরুতে চুপ করে থাকে, পরবর্তী সময়ে নীরবতাকে উপেক্ষা করে বলে ওঠে, আচ্ছা তোমার নাম কি? তোমার নাম তো এখনো অবধি জানা হলো না। আমার নাম রেহান। তোমার নাম তো হীর। হ্যাঁ, আমার নাম হীর। তোমার নামটা কিন্তু অনেক সুন্দর এবং অনকমন। ধন্যবাদ। আচ্ছা তোমার কিছু প্রশ্ন করি, যদি কিছু মনে না করো। হ্যাঁ, করো। আচ্ছা, তুমি তোমার জীবনে কেমন জীবন সঙ্গী চাও? মানে একটু অতিমাত্রায় রোমান্টিক, না অ্যাভারেজ, সব কিছুতে স্বাভাবিক থাকবে এমন টাইপের কোনো মেয়ে? কম বেশি সবাই তো চায় তার জীবনসঙ্গী একটু রোমান্টিক হোক, তবে আমার ইচ্ছা আরও কিছুটা অ্যাডভান্স। যেমন? যেমনটা আমার মনে হয় না, জানা জানাই থাক। সম্পূর্ণটা বললে তোমার লজ্জার কারণ হয়ে দাঁড়াবে আমার কথাগুলো। আরে সমস্যা নেই, বলে ফেলো। এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। একদম উন্মুক্তভাবে বলো, আমার কোনো রকম কোনো আপত্তি নেই। না, তাও বলতেই দ্বিধাবোধ কাজ করছে আমার মধ্যে, কারণ তুমি একজন পরনারী। আমার স্ত্রী হলেও দ্বিধাবোধ নামক জিনিসটা বলতে গেলে আমার মাঝে তেমন একটা কাজ করবে না, কিন্তু এখন তোমাকে বলতেই দ্বিধাবোধ কাজ করছে। আচ্ছা মনে করো আমি তোমার ফিউচার স্ত্রী, আমাকে তুমি ফিউচার স্ত্রী মনে করে বলো। আরে কি বলো এসব? তোমার সাথে তো আমার আজকেই দেখা হলো। তো কি হয়েছে? তুমি না কিছু সময় আগে বলছিলে আমার কারণে তোমার ভিতর মুগ্ধতার বীজ তৈরি হয়েছে। হ্যাঁ, বলেছিলাম। তাহলে এখন আপত্তি করছো কেন? আমি নিজেই তো তোমাকে বলছি বলার জন্য। মনে করো আমি তোমার ফিউচার ওয়াইফ, এবার বলতে শুরু করো লজ্জা ছাড়া। আচ্ছা বলছি, তবে লজ্জা পেলে আমার দোষ নেই। আমি চাই সে প্রায় সময় ঠোঁটে লাল লিপস্টিক দেবে, প্রায় সময় এক রঙের কালো অথবা লাল শাড়ি পরবে, ম্যাচিং ব্লাউজ পরবে, কালো ইনার পরবে, নাভিটা হালকা বের হয়ে থাকবে, দেখতে একদম রূপসীর মতন লাগবে। আর আমি রূপ দেখে মাতাল হয়ে নেশা করে বসে যাব অন্যরকম এক নেশার আসরে। আর কি কি চাও? আর চাই আমার তীব্র রাগের সময় শাড়ির আঁচলটা হালকা করে শরীর থেকে সরিয়ে বলবে, এই যে নাও আমার বুকের উপরোক্ত ঢেকে রাখা সিক্রেট একখানা অঙ্গ, তোমার রাগ মেটাবার সঙ্গী করে দিলাম। কাছে টানো আমায়, ইচ্ছে মতন স্পর্শ করো আমার শরীরের এই অঙ্গে, যত মাদকতা লাগে গ্রহণ করো এখান থেকে, তবে তুমি শান্ত হও। রেহানের কথা শুনে হীরের মাঝে এক ধরনের মাদকতা এসে ভর করে। কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই রেহানের হাত টেনে নিয়ে গিয়ে নিজের নাভির উপরে রেখে বলে, স্পর্শ করো আমায়। আমিও আজ শাড়ি পরেছি, সবটা উন্মুক্ত আজ তোমার জন্য। তোমার সৌন্দর্যকে আরও ফুটিয়ে দাও তুমি, কদম ফেলো আমার মাদকতার রাজ্যে। আমাকে নিজের বাহুতে আগলে নিয়ে শান্ত করো আমার মন।
হির, এসব কি বলছো তুমি? তুমি শুনতে পাওয়ার মতো করেই তো সবটা বলেছি। অযথা প্রশ্ন করে মেজাজ খারাপ করো না আমার, কাছে টানো আমায়। হির, এমন করাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি নিজেই তো বললাম যা খুশি করতে। আমার অসম্মতি থাকলে ব্যাপারটা ঠিক বেঠিকের পর্যায়ে যেত, কিন্তু আমার এতে পরিপূর্ণ সম্মতি রয়েছে। তুমি কোনোভাবেই আমাকে না করবে না, কিন্তু বলে দিলাম আমি নিজেও ইচ্ছায় তোমার ঘনিষ্ঠ হতে চাচ্ছি। রেহান আর কিছু বলে না। আসলে রেহানের মাঝেও অন্যরকম একটা শিহরণ বইছে। প্রথম দেখাতে যেই নারীর প্রতি আকৃষ্ট হয়েছে সেই নারী চাচ্ছে সে তার কাছে যাক। এই কারণে আসলে রেহান বারণ করার অবকাশ হারিয়েছে। রেহান ঠুস করে হীরকে কাছে টেনে নিয়ে কপালে ঠোঁট ঠেকিয়ে একটা চুমু খায়। হীর যেন সম্পূর্ণরূপে শিউরে ওঠে। তবে রেহান প্রথম দফা হীরের কপালে স্পর্শ করেই নিজের মাঝে কন্ট্রোলকে ফিরিয়ে আনে। তবে হীর চাচ্ছে তাদের মাঝে আরও কিছু হোক, কিন্তু রেহান চায় না অবৈধ মিলনের খাতায় নিজের নাম লেখাতে। রেহান হীরকে ছেড়ে সামান্য কিছুটা দূরত্ব তৈরি করে দুজনের মাঝে। হীর রেহানের আচরণে রেগে গিয়ে বলে ওঠে, দূরে সরলি কেন তুই আমায় ছেড়ে? কাছে আয় আমার। হির, এটা উচিত হচ্ছে না আমাদের। এত উচিত আর অনুচিত দেখার সময় আমার নেই। দাঁড়া, যা করার আমি করছি। হীর এবার রেহানকে জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। এক দফা রেহানের ঠোঁটে নিজের ঠোঁটকে মিলিত করে। রেহানের বুঝতে বাকি নেই এই মেয়েকে হয়তো আটকানো তার পক্ষে অসম্ভব। রেহানের শক্তির সাথে হীর কখনোই পারবে না, কিন্তু কোনো এক মায়ার কারণে শক্তির প্রয়োগ করতে পারছে না রেহান। এ কারণে রেহান একটা কৌশল বের করে। হীরকে খুব শক্ত করে নিজেই জড়িয়ে ধরে। হীর রেহানের বুকে মাথা গুঁজে দেয়। হীরের সারা শরীরে যেন এক ধরনের মাদকতার নহর প্রবাহমান হয়ে চলেছে। রেহানের বুকে চুমু খেতে শুরু করে হীর। রেহান হীরকে কোনো প্রকার বাধা দেয় না। হীরকে বুকে আগলে নিয়ে স্বাভাবিকভাবে বসে রয়েছে সে। কিছুক্ষণ পর হীর বলে ওঠে, তুমি চুপ কেন? রেহান হীরের কপাল উঁচু করে আবার ঠোঁট জোড়া ঠেকিয়ে চুমু এঁকে দিয়ে বলে, আরে এমনিতেই চুপ করেছিলাম। আচ্ছা, একটা গল্প শুনবে আমার জীবনের? শোনাও। রেহান হীরকে তার জীবনে ঘটে যাওয়া পিছনের একটা গল্প শোনাতে শুরু করে। হীরের মন মাদকতার রাজ্য থেকে বেরিয়ে রেহানের গল্পের মাঝে ঢুকে যায়। রেহান হীরকে সামনে নেওয়ার জন্যই শক্ত করে জড়িয়ে ধরেছিল, যাতে হীর বেশি কিছু করতে না পারে। এছাড়া রেহান এটাও ঠিক করে রেখেছিল হীরকে কোনোভাবে কথার ধ্যানে ফাঁসিয়ে তাকে মাদকতার রাজ্য থেকে বের করে আনবে। পরিশেষে সেটাই হয়েছে। দুজনের মিলে গল্পের আড্ডায় জমিয়ে ওঠে। গল্প করতে করতে অনেকটা সময় চলে যায়। রাত এখন গভীর হয়ে এসেছে। সময়ের প্রতি কারো কোনো হুঁশ নেই। আড্ডায় জমেছে তো জমেছেই। পরবর্তী সময়ে রেহানের হুঁশ ফিরে রোদের আলো চোখে পড়ায়। রেহান নিজেকে আবিষ্কার করে সে মাটির উপরে হাত পা ছড়িয়ে পড়ে আছে। মাথাটা অনেক ভার ভার লাগছে রেহানের। রেহান ভাবে সে তো গল্প করছিল হীরের সাথে, তাহলে সকাল কখন হলো আর হিরিও বা কোথায় গেল, আর সে এভাবেই বা কেন মাটির মধ্যে পড়ে আছে। রেহানের তখনই মনে পড়ে রাতের বেলায় হীরের সাথে কথা বলতে বলতে হুট করেই তীব্র একটা ঘুমের ভাব তার মধ্যে এসে হাজির হয়। এরপর সে সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। রেহান রাতের ঘটনা নিয়ে ভাবতে ভাবতে মাটি থেকে উঠে দাঁড়ায়। ঠিক তারপর মুহূর্তেই রেহান মাটিতে পড়ে থাকা একটা রুমাল দেখতে পায়। রেহানের এবার স্পষ্ট মনে পড়ে এই রুমালটাকে হীর তার মুখে চেপে ধরার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়েছিল। রেহানের কাছে এবার সম্পূর্ণ ঘটনা পরিষ্কার। হীর যে তাকে রুমাল শুকিয়ে বেহুশ করে ফেলে রেখে চলে গেছে। রেহান তাড়াতাড়ি নিজের পকেটে হাত দেয় মানিব্যাগ আর ফোন আছে কিনা দেখার জন্য। সব কিছুই ঠিকঠাক সে নিজের পকেটে পায়। রেহানের যেন কোনো কিছুর হিসেব মিলছে না। হীর তাকে বেহুশ করে কেন ফেলে রেখে চলে গিয়েছে? হীর ছিনতাইকারী হলে মানিব্যাগ আর ফোনটা তো নিয়ে যেত। রেহান শ্মশান থেকে বাসায় ফিরে আসে, কিন্তু তার মাথা থেকে এসব প্রশ্ন কোনোভাবেই যাচ্ছে না। কে ছিল সেই হীর, আর কেনই বা তাকে অজ্ঞান করে মাটির মধ্যে ফেলে রেখে এভাবে পালিয়েছে সেই মেয়ে? উত্তর মেলে না রেহানের। রেহান দরজার সামনে দাঁড়িয়ে আছে। রেহানের মা সালমা বেগম দরজা খোলে, কিন্তু দরজা খোলার পরের দৃশ্যতে সালমা বেগম ছেলের অবস্থা দেখে আশ্চর্য হয়। এই ছেলে, তোর অবস্থা এমন পাগলের ন্যায় হলো কি করে?
কেন মা, কি হয়েছে? জামা কাপড়ে মাটি লেগে আছে। কি কারণে? তুই তো বললি কাজের কারণে রাতে বাড়ি ফিরবি না, কিন্তু তুই কি এমন কাজ করতে গিয়েছিলি যে তোর শরীরে মাটি লেগে আছে? মায়ের কথা শুনে রেহান নিজের জামা কাপড়ের দিকে খেয়াল করে দেখে আসলেই মাটি লেগে আছে কাপড়ে। রেহানের কাছে উত্তর একদম স্পষ্ট। এই মাটি তার শরীরে এসেছে কিভাবে? মাটিতে বেহুশ হয়ে পড়েছিল, তাই এই ময়লা তার শরীরে লেগেছে। রেহানের কাছে উত্তর একদম পরিষ্কারভাবে থাকা সত্ত্বেও সেটা সালমা বেগমের কাছে বলার মতন কোনো অবকাশ নেই তার। এই সত্য বলা মাত্রই অন্যরকম এক পরিস্থিতি তৈরি হয়ে যাবে। রেহানের জীবনে অনেক ফ্রিডম, সে কিছু করলে কাউকে কৈফিয়ত দিতে হয় না, এমনকি কিছু করলে পারিবারিকভাবে কেউ তাকে বাধাগ্রস্তও করে না। তবে তাই বলে রাতের ব্যাপারটা উন্মুক্তভাবে নিজের মায়ের কাছে বলে দেবে মোটেও যুক্তিসঙ্গত হবে না। কৌশল খাটিয়ে সালমা বেগমের কথার জবাব দেয় রেহান। মা, ব্যবসার কাজে এক জায়গায় গিয়েছিলাম গত রাতে, কিন্তু শরীরে মাটি কিভাবে লেগেছে সেটা আমারও জানা নেই। হয়তো নিজের অজান্তেই কোনো না কোনোভাবে লেগেছে। আচ্ছা মা, ছাড়ো এখন এসব। রাস্তায় চলাফেরা করলে অনেক সময় রাস্তায় ময়লা আবর্জনা শরীরে এসে লাগে। আচ্ছা যা, তুই কাপড় চেঞ্জ করে নে, আমি চা দিচ্ছি। আর তুই কি অফিস যাবি? সময় তো অনেক হয়ে গেল। এখনো ঠিক জানি না, গেলে যেতেও পারি। আগে ফ্রেশ হয়ে নেই, তুমি চা দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা। রেহান চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে খানিক বাদে ফিরে আসে চা খেতে। সালমা বেগম রেহানকে চা খেতে দিয়ে রান্নার কাজে কিচেনে ফিরে যায়। রেহান বসে বসে চা খাচ্ছে, মাথায় তখনও গত রাতের ঘটনাই ঘুরছে। পরিত্রাণ মিলছে না মস্তিষ্কে আটকে থাকা গত রাতে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনা থেকে। চায়ের কাপ হাতে নিয়ে ভাবনায় মশগুল রেহান। ফোনের আওয়াজের ভাবনার ঘোর কাটে রেহানের। কেউ একজন রেহানকে স্মরণ করেছে। রেহান চায়ের কাপটা টেবিলে রেখে পকেট থেকে ফোনটা বের করে। ফোন রিসিভ করার পূর্বে তাকে স্মরণ করা ব্যক্তিটাকে সেটা জানার জন্য ফোনের স্ক্রিনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনের মাঝে একটা নাম্বার ভেসে আছে। নাম্বারটা তার ফোনে সেভ করা নেই, তবে নাম্বারের লাস্ট দুটো সংখ্যা দেখে রাজ্যের সমস্ত বিরক্তির ছাপ এসে ভর করে রেহানের চেহারায়। বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা টেবিলের উপর রেখে দেয়। ফোন করা ব্যক্তিটাও নাছোড় বাঁধা। রোহান ফোন কেটে দিয়ে ব্যস্ততা প্রকাশ করার পরেও সে আবার ফোন করে। রেহান অনেকটাই বিরক্ত নিয়েই ফোনটা রিসিভ করে। অপর পাশে থাকা ব্যক্তিটা রেহান ফোন রিসিভ করার পরেই বলে ওঠে, তুমি প্রথমবার ফোন কাটলে কেন? কারণ তোমার সাথে কথা বলার মতন রুচি আমার কখনোই হয়ে ওঠে না, তাই কেটে দিয়েছি। তবে আমার জীবনে বিরক্তিকর নামক বাজে একটা অধ্যায় তুমি, তাই পরের বার রিসিভ করলাম। রেহান, মানুষের উপরে এতটা অভিযোগ রাখতে নেই। তুমি প্রথমবার ফোন ধরলে এতটাও হয়তো বিরক্ত লাগতো না। আর তুমি ভালো করেই জানো তুমি ফোন কেটে দিলেও আমি আবার পুনরায় ফোন করব। এই জন্য ভালো হবে বদ খাসলত পরিহার করে প্রথমবারই কল ধরার অভ্যাস করো। আর এত জ্ঞান না ছেড়ে কি বলতে ফোন করেছো সেটা বলো। তোমার আজাইরা জ্ঞান আমার কোনো কালাই পছন্দ না। আর কেন পছন্দ না সেটা তুমি ভালো করেই জানো। যার নিজের মধ্যে জ্ঞান নেই, আশা করি সেই মানুষ আমাকে কখনো ভালো জ্ঞান দিতে পারবে না। রেহান, আমি ভালো করে জানি আমি বাবা হিসেবে হয়তো তোমার কাছে পারফেক্ট নই, তাই বলে সব সময় এটা ভেবো না আমি তোমাকে বিরক্ত করার জন্যই ফোন করি। দেখো বাবা, যা বলার সরাসরি বলো। উড়িয়ে পেঁচিয়ে কথা বললে মুখের উপরে কলটা আমি কেটে দেবো, এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। আচ্ছা বলছি, তুমি গতকাল রাতে কোথায় ছিলে? তা জেনে তোমার কি কাজ? আমি কোথায় ছিলাম সেই কৈফিয়ত আমি তোমাকে দেওয়ার মতন প্রয়োজন মনে করি না। কাজ নেই, তবে আমাকে আমার বন্ধু ফোন করে বলেছে তোমাকে গত রাতে তার হোটেলে একটা মেয়ের সাথে রাতে দেখতে পাওয়া গেছে। অথচ তুমি তোমার মায়ের কাছে বলছো তোমাকে নাকি জরুরি কিছু কাজের কারণে রাতে তুমি বাইরে ফিরবে না। হ্যাঁ গিয়েছিলাম তো, আর মায়ের কাছেও মিথ্যে বলেছি আমি। এখন কি হয়েছে? রেহান, তোমার আম্মু কিন্তু সত্যিটা জানতে পারলে কষ্ট পাবে। দেখো বাবা, আমি আগেই বলেছি আমাকে জ্ঞান ঝাড়তে আসবে না। অন্তত তুমি মাকে যে কষ্ট দিয়েছো সেটার সামনে এই সামান্য মিথ্যা কিছুই না। এছাড়া আমি যে কোনো একজনের সাথে হোটেলে গিয়েছিলাম, কিন্তু সেটার পেছনে বাজে কোনো কারণ নেই। হ্যাঁ, মানুষ শুনলে এটাই ভাববে হোটেলে মেয়ে নিয়ে গিয়ে বলছে, এর পেছনে কোনো বাজে কারণ নেই। তবে একটা জিনিস মনে রাখবে, কিছু জিনিস দেখতে অথবা ধারণায় খারাপ প্রভাব ফেললেও সেসব খারাপ হয় না।
হ্যাঁ, একজন মেয়ের সাথে হোটেলে দেখতে পাওয়াটা কারোর নজরেই ভালো প্রভাব ফেলবে না, বাজে ধারণাটাই করবে মানুষ। তবে আমি কি কারণে গিয়েছি সেটা একমাত্র আমিই জানি। অতএব আমার বিষয় নিয়ে বাজে ধারণা মনে আনার কোনো দরকার নেই। আর মায়ের ব্যাপারটা আমি বুঝে নেব। আমি চাইলে মায়ের কাছেও সবটা বলার ক্ষমতা রাখি, কিন্তু মায়ের মনে বিভ্রম তৈরি করার কোনো ইচ্ছে আমার নেই বলে মিথ্যার আশ্রয় নিয়েছি। আচ্ছা, ভিতরগত কারণটা আমাকে বলা যাবে? কে সেই মেয়ে? বলার কোনো ইচ্ছে নেই, তবু বলছি, মেয়েটাকে নিয়ে যতই প্রশ্ন করো সেসবের কোনো উত্তর আমার মাঝে নেই। কারণ গতকাল রাতেই সেই মেয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছে। মেয়েটাকে আমি ভালোভাবে চিনি না। রেহান, তুমি এত বোকা হলে কবে থেকে? অচেনা একটা মেয়ের জন্য রাতে বাসায় আসোনি, তার উপরে সেই মেয়ের সাথে তোমাকে হোটেলে দেখতে পাওয়া গেছে। কি রহস্য লুকানো এর পেছনে রেহান? দেখো বাবা, আমাকে বিভ্রান্ত করার চেষ্টা একদম করিও না। আমার মাথা এমনিতেই আউলে আছে, তার উপরে বিরক্তিকর কথাবার্তা বললে আরো মেজাজ খারাপ করো না। তোমার কি মনে হয় তোমার মতন প্যাঁচানো মনের লোক সবাই নিজের দিকে তাকিয়ে দেখো, এরপর সন্তানের তদারকি করতে এসো? আচ্ছা ঠিক আছে, তোমার মেজাজ খারাপের আর কারণ হতে চাচ্ছি না। জাস্ট শেষ ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিলে খুশি মনে ফোন রেখে দিব আমি। কি প্রশ্নের উত্তর? দেখো, যতই হোক সন্তানের ব্যাপার নিয়ে পিতামাতার জানার আগ্রহটা সবসময় থাকে। সেই আগ্রহ থেকেই কথাটা জিজ্ঞাসা করছি। তা না করে যা বলার জলদি বলে ফোন রাখো। রাতে তুমি কোথায় ছিলে সেটা কি বলবে আমায়? উত্তর চেয়েছো একটা, অনিচ্ছার শর্তেই সব উত্তর সহ দিয়ে দিচ্ছি, কারণ এক উত্তরে সব লক্ষণ। এছাড়া আমি রাতে কোথায় ছিলাম সে উত্তর পৃথকভাবে দিলে সন্দেহের বীজ আরো রোপণ হবে তোমার ভিতর। তাই সবকিছু এক সারমর্মে বলছি। মেয়েটাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে। এরপর আমরা হোটেল পর্যন্ত যাই, কিন্তু কোনো এক কারণে আমরা সেখান থেকে চলে আসি। এরপর দুজন সারা রাত একটা জায়গায় বসে গল্প করেছি। নাও, সবকিছু সারমর্মে একেবারে বললাম। আশা করবো এবার ফোন রেখে দিয়ে আমাকে বিরক্ত করা বন্ধ করবে তুমি। রেহানের বাবা লতিফ সাহেব ফোনটা রেখে দেয়। ফোনে কথা বলার কারণে চা একদম ঠান্ডা হয়ে গিয়েছে রেহানের। চা রেখে দিয়ে রেহান নিজের রুমে গিয়ে রেডি হতে শুরু করে অফিসের জন্য। এমনিতেই গতকালকের ব্যাপারটা নিয়ে মাথা আউলে আছে। এরই মধ্যে লতিফ সাহেব হঠাৎ রেহানের বাবা মেজাজের আরও 12টা বাজিয়েছে। এখন তার জন্য বাসায় বসে থাকা দুষ্কর। বাসায় থাকলে ঘুরে ফিরে খালি তার এসবই মনে পড়বে। চাপমুক্ত হতে সিদ্ধান্ত নেয় অফিসে যাবে রেহান। কাজের মাঝে থাকলে হয়তো ভিতরে চলতে থাকা অস্বস্তিকর ব্যাপারটা থেকে মুক্তি পাবে সে। রেহান রেডি হয়ে অফিসে চলে যায়। অফিসে পৌঁছে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার প্রতিক্রিয়া শুরু করে, কিন্তু রেহানের চিন্তা ভাবনার একদম বিপরীত কিছু ঘটে রেহানের সাথে। এত চেষ্টার পরেও সে মাথা থেকে ব্যাপারটাকে বের করতে পারে না। কাজের মাঝেও গত রাতের ব্যাপার মাথায় ঘুরতে থাকে। রাগে কাজ বাদ দিয়ে চুপ করে বসে থাকে রেহান। এজন্যই কোনো এক কবি বলেছিলেন, পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল, কারণ নারী হলো বিশ্বাসঘাতক সর্বনাশের মূল। গতরাতে সেই মানুষটাকে দেখে রেহান আকৃষ্ট না হলে আজ হয়তো কাজ বাদ দিয়ে এসব নিয়ে ঝামেলা পোহাতে হতো না। দুপুর হয়ে আসে। রেহানের তেমন কোনো কাজ হয়নি আজ অফিসে। রেহান ভালো করে জানে সে আজ ঠিক মতন কাজে মন বসাতে পারবে না। এর মাঝে রেহানের মাথায় একটা আইডিয়া আসে। সে অফিস ফেলে রেখে ব্যাগ নিয়ে হীরের রহস্য খুঁজে বের করতে সোজা এক জায়গায় চলে যায়। গতরাতে সেই মেয়েটাকে দেখে রেহান আকৃষ্ট না হলে আজ হয়তো কাজ বাদ দিয়ে এসব নিয়ে ঝামেলা পোহাতে হতো না। দুপুর হয়ে আসে। রেহানের তেমন কোনো কাজ হয়নি আজ অফিসে। রেহান ভালো করেই জানে সে আজ ঠিক মতন কাজে মন বসাতে পারবে না। এর মাঝে রেহানের মাথায় একটা আইডিয়া আসে। সে অফিস ফেলে রেখে ব্যাগ নিয়ে হীরের রহস্য খুঁজে বের করতে সোজা এক জায়গায় চলে যায়। রেহান নিজের গন্তব্যে পৌঁছানোর আগেই বাকিরা সেখানে উপস্থিত। রেহান মূলত অফিস থেকে বের হওয়ার আগে গতরাতে তার সঙ্গে থাকা বন্ধুদের ফোন করে একটা জায়গায় সবাইকে দেখা করতে বলেছে। রেহান উপস্থিত হওয়ার পর বাকি 3 বন্ধুর মধ্যে থাকা আদিফ রেহানকে বলে ওঠে, কিরে, তুই অফিস পেলে এই অসময়ে আমাদের এখানে ডাকলি যে? তোদের সাথে গত রাতের বিষয়টা নিয়ে আমার কিছু কথাবার্তা আছে। আরে সেটা তো আমাদেরও আছে। আমরা ভেবেছিলাম তোর অফিস শেষ হলে আমরা নিজেই তোকে ফোন করে দেখা করব, গত রাতে কি হয়েছিল সেটা জানার জন্য। কিন্তু তার আগেই তুই জরুরিভাবে তলব করলি আমাদের। সিরিয়াস কোনো কাণ্ড ঘটেছে নাকি রেহান? হ্যাঁ, সিরিয়াস কাণ্ড ঘটেছে। আচ্ছা, তোদের সেসব পরে বলছি। তোর আগে আমায় এটা বলতো,
যে তোরা তিনজন হুট করে চলে কেন আসলি? আমাদের তিনজনের শরীরের ওপর কারা যেন লেজার লাইট ধরেছিল। আমরা ভেবেছিলাম আমাদেরকে কেউ নিশানা নিয়েছে। এর উপরে আবার মেয়েটা আমাদেরকে শাসাচ্ছিল। সব মিলিয়ে আমরা ধারণা করেছিলাম খারাপ কিছু ঘটতে যাচ্ছে আমাদের সাথে, সেই কারণে আমরা চলে এসেছি। আরে কি বলিস, আমার কেন তাহলে সেসব চোখে পড়লো না? পড়বে কিভাবে? তুই তো মেয়েটার দিকেই ফিরেছিলি, তোর তো দেখার কথা নয়। আর তাছাড়া লেজার লাইটটা আমাদের তিনজনের ওপরে একবার নিশানা করেই অফ হয়ে গিয়েছে। ও বুঝলাম, কিন্তু তাই বলে তোরা আমায় রেখে এভাবে চলে যাবি? দেখ রেহান, আমরা ভয় পেয়েছি সেটা সত্য, তবে মেয়েটা তোর সাথে যেভাবে কথা বলছিল আমরা শতভাগ নিশ্চয়ই ছিলাম সে তোর একটা চুল পরিমাণও ক্ষতি করবে না। না হয়তো আমাদের তিনজনকে বাদ দিয়ে রেখে তোকে সঙ্গে নিয়ে যেতে এভাবে পাগলামি করে নাকি? ও বুঝলাম, কিন্তু তাই বলে ফেলে রেখে চলে যাওয়া তো বোনদের পরিচয় না। আচ্ছা ক্ষমা কর আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের। এবার বলতো আমরা চলে যাওয়ার পর কি ঘটেছিল? তোরা চলে যাওয়ার পর মেয়েটা আমাকে সঙ্গে করে একটা 5 স্টার হোটেলে নিয়ে গেছিল, যেখানে তার সাথে আরও অনেকগুলো মেয়ে ছিল। তাদের সবারই উদ্দেশ্য ছিল আমার সাথে শারীরিক মেলামেশা করা, কিন্তু আমার যে মেয়েটা নিয়ে গেছে সেই মেয়েটাই আমাকে তাদের সাথে উল্টাপাল্টা হওয়া থেকে বাঁচিয়েছে। পরবর্তীতে মেয়েটা আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর আমার একাকী কাছে আসতে চায়, কিন্তু আমি সেটা সক্ষম হতে দেইনি। কোনো না কোনো একভাবে সেটাকে সামলে নেই। এরপর আমরা দুজনে রাতের বেলায় সেখানে বসে গল্প করতে শুরু করি। অনেক রাত অবধি আমরা গল্প করি। পরিশেষে সকাল হওয়ায় কয়েক ঘন্টা আগে সে আমাকে রুমাল শুকিয়ে বেহুশ করে সেখানে ফেলে রেখে চলে যায়। বাপরে বাপ, কি বলিস রে সব? হ্যাঁ সত্যি বলছি, আরো অবাক করা কিছু শুনবি? হ্যাঁ বল। মেয়েটা আমাকে বেহুশ করে ফেলে রেখে গেছে ঠিক, কিন্তু সে আমার কোনো কিছু নিয়ে যায়নি। আমার ফোন, মানি ব্যাগ সব কিছুই ঠিক ছিল। সাধারণত মানুষ যেভাবে অজ্ঞান করে টাকা পয়সা লুট করার জন্য, কিন্তু সেই মেয়ে আমার থেকে একটা চুল পরিমাণ কিছু নিয়ে যায়নি। তার উপরে নিজেই সে আমাকে বাকি মেয়েদের হাত থেকে বাঁচিয়েছে। আমার পুরো ঘটনা ভাবলেই কেমন যেন অবাক লাগছে। সকাল থেকে খালি আমার মাথার মধ্যে এসব করছে, কেন সেই মেয়ে আমার সাথে এমন অদ্ভুত কাণ্ড করলো? কি উদ্দেশ্য ছিল এসব করার পেছনে তার? তাই তোদেরকে ডেকেছি রহস্য উদ্ঘাটন করতে। তোদের কাছে কি কোনো কিছু জানা আছে সেই মেয়ে সম্পর্কে? আমরা সেই মেয়ে সম্পর্কে জানবো কি করে বল? আমরা তো চলে গিয়েছিলাম, আর মেয়েটাকে আমরা আগে কোনোদিনও দেখিনি। না মানে আমি আসলে ভাবলাম তোরা চলে গিয়েছিস, সেটার সাথে মেয়েটার কোনো সম্পর্ক আমি খুঁজে পাবো। আমরা চলে যাওয়ার কারণ তো তোকে আগেই বললাম। আমাদের মতে মেয়েটার কাছেই সকল কিছুর উত্তর রয়েছে। আদিপ, সেই মেয়েটাকে আমার লাগবে রে। মেয়েটা আমার সাথে এমন অদ্ভুত আচরণ কেন করলো সেটা তার থেকে আমার জানার আছে। রেহান ছাড় তো এসব আজের চিন্তা ভাবনা। গতকাল কি হয়েছে সেসব ভেবে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো দরকার নেই। এছাড়া আরও অদ্ভুত ধরনের ঘটনা মানুষের সাথে ঘটে। মনে করবি সব কিছু একটা সার্কাস ছিল। আদিপ, সত্যি বলতে মেয়েটাকে আমার মনে ধরেছে। প্রথম দেখাতেই আমি মেয়েটার মাথায় মায়ায় পড়ে গেছি। চাইলেই তো সব কিছু বাদ দেওয়া যায় না। রেহান কি বলে এইসব পাগলের মতো? আরে ভাই, ওই মেয়ের মতন সাইকোর কথা মাথায় একদম আনিস না। যেটা গেছে চলে গেছে, দেখবি এমন মেয়ে দেখার জীবনে আরও বহু পাবি। কত মেয়ে আসবে আর কত যাবে জীবনে। ছাড় ওই মেয়ের কথা, থাক। ওই সাইকোর পাল্লায় পড়ে নিজের জীবনের 12টা বাজাস না কিন্তু। দেখলি না গতকাল কেমন করলো আমাদের সাথে? আর আমরা যেমন তেমন, তোর সাথে কেমন পাগলামি করলো সে, আর তুই তাকে মনের জায়গা দিয়ে বসে আছিস। ছাড় এসব চিন্তা ভাবনা। অন্য কোনো মেয়ে হলেও বারণ করতাম না, কিন্তু ওই মেয়ের মাথায় সমস্যা আছে। সুতরাং নিজের মূল্যবান সময় নষ্ট করিস না ওই পাগলের কথা ভেবে। আদিবের কথায় রেহানেরও এখন মনে হচ্ছে বিষয়টা নিয়ে একটু বেশি ভাবুক হয়ে পড়েছে সে। এবার ব্যাপারটাকে মাথা থেকে বের করে ফেলে দেওয়া উচিত। পজিটিভ আর ঘোলাটে না হলে বিষয়টাকে নিয়ে ভাবলেও ব্যাপারটা নর্মাল ছিল। হিট তাকে ঘোলাটে এক রাজ্যে নিয়ে গিয়ে প্রশ্নের দুনিয়ায় ফাঁসিয়ে দিয়েছে। রেহান চাইলেও নিজে নিজে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে না। সে এসব ভেবে নিছক বোকামি করছে, অযথা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এসব ভাবনা বাদ দিয়ে দেবে বলে মনকে স্থির করে। আদিব এবং বাকি দুজনের সাথে কিছু সময়ের মাঝে কথাবার্তার ইতি ঘটিয়ে বাসায় চলে আসে রেহান। হিন নামক পোকা মাথা থেকে অনেকখানি নেমে গেছে রেহানের। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। মনোবলের বাঁধ আবারও ভেঙে ফেলে হিন নামক সেই পোকা। মূলত এটা অবসরে থাকার ফল। মানুষ কোনো জিনিসকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হলে যথাসম্ভব নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখা প্রয়োজন। না হয়তো যেসব চিন্তা মানুষ বাদ দিতে চায় সেসব চিন্তা মানুষের মাথায় আরও ভালো করে শিকড় গেড়ে বসে।
রেহানের মনে আবারও হীরের ব্যাপারটা আওড়াতে শুরু করে। খাটের উপরে এক ধরনের পায়চারি শুরু করেছে রেহান। কল্পনার জগতে রেহান হীরের সাথে আবারও চলতে শুরু করে। হীর রেহানকে জড়িয়ে ধরে বুকে ঠোঁট ছোঁয়ানোর মুহূর্তটা রেহানের চোখে ভাসছে। কিছু সময় পর সালমা বেগমের ডাকে রেহানের হুঁশ ফিরে। সালমা বেগম রেহানকে ডেকে বলে, বাসার নিচে জানি কোনো এক মেয়ে এসেছে রেহানের সাথে দেখা করতে। সালমা বেগম মেয়েটার কাছে জানতে চেয়েছে সে কে। মেয়েটা সালমা বেগমের কথার উত্তরে জানিয়েছে গতকালকেই নাকি রেহানের সাথে তার কথা হয়েছে। মেয়েটাকে সালমা বেগম বাসায় আসতে বলেছে, কিন্তু মেয়েটা জানিয়েছে তার একটু তাড়া আছে, সে পরে কখনো বাসায় আসবে। এখন শুধু রেহানের সাথে একটু জরুরি কথা আছে, সেটা শেষ করে সে চলে যাবে। রেহানের বুঝতে বাকি নেই এই মেয়েটাকে। চেহারার হাসি ফুটে ওঠে রেহানের। যে মেয়ের তলাশ করে বেড়াচ্ছে রেহান, সেই মেয়ে এখন তার বাসার নিচে। রেহান জলদি খাট থেকে নেমে খুশি মনে বাসার নিচে চলে যায়। কিন্তু অবাক করা কাণ্ড ঘটে, সে বাসার নিচে গিয়ে কাউকে দেখতে পায় না। রেহান বাসায় ফিরে এসে তার মায়ের কাছে প্রশ্ন করে, মা, বাসার নিচে তো আমি কাউকে দেখতে পাইনি, তুমি মেয়ে আমার সাথে দেখা করতে এসেছে? সালমা বেগম রেহানকে হাতের সাহায্যে নাড়িয়ে বলে, এ ছেলে, মাথায় সমস্যা দেখা দিয়েছে নাকি তোর? ঘুমের মধ্যে কি সব উল্টোপাল্টা বলছিস তুই? হ্যাঁ, তোকে আমি ডাকলাম খাবার খেতে, আর তুই বলছিস বাসার নিচে কেউ নাই, কোনো মেয়ে তোর সাথে দেখা করতে এসেছে? রেহান ঠাস করে চোখ খুলে রেহানের বুঝতে বাকি নেই এত সময় সে ঘুমের দুনিয়ায় ছিল। আর এত সময় যা যা ঘটেছে সবকিছুই তার ঘুমের মাঝে থাকা স্বপ্ন ছিল। রেহান তার মাকে এটা সেটা বানিয়ে বুঝিয়ে দিয়ে বলে টেবিলে গিয়ে খেতে বসতে। সে আসে মুখে পানি দিয়ে। সালমা বেগম চলে যায়। রেহান বসে বসে ভাবে হীর আসলেই একটা ছলনাময়ী নারী। এই মেয়ের কাজই হচ্ছে তাকে বিভ্রান্ত বানিয়ে দেওয়া, বাস্তবে হোক কিংবা স্বপ্নে হোক। এই মেয়ে দুবার এইটাকে ঘোলাটে দুনিয়ার পানি খাইয়েছে। এই মেয়ের চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত তার। হীরের ব্যাপারটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলবে বলে নিজেকে আশ্বস্ত করে ফ্রেশ হয়ে খেতে চলে যায় রেহান। এর মাঝে 4 দিন কেটে যায়। হীরের সাথে ঘটা সম্পূর্ণ ব্যাপারটাকে মাথা থেকে একদম ঝেড়ে ফেলে সম্পূর্ণরূপে আগের ন্যায় নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে। 5ম দিনের মাথায় ব্যবসার কাজে একটা ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে বসে ছোটখাটো একটা মিটিং করছে রেহান। ক্লায়েন্টের সাথে কথা বলার এক পর্যায়ে রেহানের চোখ গিয়ে আটকায় ক্লায়েন্টের ঠিক পেছন বরাবর 3টা টেবিল পরে বসে থাকা কয়েকটা মেয়ের উপরে। রেহান সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ায়, আর মেয়েগুলোর মধ্যে হীরকে সে দেখতে পায়। রেহানের চেহারায় অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। সে সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলার পরেও না চাইতেও প্রকৃতি তাকে এত বড় একটা সুবর্ণ সুযোগ দিয়েছে। রেহান চায় না এত সুন্দর সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে। অল্প দূরে বসে থাকা হীরের মাঝে লুকিয়ে আছে রেহানের অজানা সব প্রশ্নের উত্তর। রেহান সমস্ত উত্তর সংগ্রহ করতে ক্লায়েন্টকে টেবিলে বসিয়ে রেখে অগ্রসর হতে শুরু করে হীরের দিকে। আজ যেন কোনোভাবেই হীরের নিস্তার নেই। হীরের নিকট পৌঁছে রেহান হীরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। হীরের কোনো হেলদোল নেই রেহানের আচরণে। হীরের এক বান্ধবী মুনতাহা আপত্তি জানায় রেহানের আচরণে। এই যে আপনি আমার বান্ধবীর দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? এই প্রশ্ন উত্তর আমার থেকে আপনার বান্ধবী ভালো জানেন। মানে কি? মানে টানে কিছু না, আপনার বান্ধবীর সাথে আমি আলাদা করে কথা বলতে চাই। আপনার আমাকে সেই সুযোগটা করে দিলে খুশি হতাম। এই মাহিরা, কে উনি? চিনি না আমি ওনাকে। এই যে ভাইয়া, মাহিরা তো বলছে আপনাকে চেনে না। আপনি যেভাবে বললেন, আপনার কথা শুনে তো মনে হলো মাহিরা আপনার পরিচিত। হ্যাঁ, সে আমার পরিচিত। আর সে বললেই তো হলো না যে আমাকে চেনে না। আমাদের যদি পরিচয় না থাকতো তাহলে তো আমি তার সাথে কথা বলতে আসতাম না। এই মাহিরা, তুই ওনার সাথে আলাদা করে কথা বলতো, দেখ তো উনি কি বলতে চাই। আরে আজব, আমি ওনাকে চিনি না, জানি না, কি আলাদা করে কথা বলবো আমি ওনার সাথে? ভাইয়া, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি হয়তো মাহিরাকে অন্য কেউ মনে করেছেন। আমার স্মরণশক্তি এতটাও কম নয় যে আমি মানুষ চিনতে ভুল করব। যাই হোক, আমি ওর সাথে অল্প কিছু সময় আলাদা করে কথা বলতে চাই। ক্ষমা করেন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। হঠাৎ এভাবে যার তার সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমায় বাধ্য করো না জোর খাটাতে।
তুমি আমার সাথে অল্প কিছু সময় কথা বলে আবার এসে তোমার বান্ধবীর সাথে আড্ডা দিও, দরকার হয়। বললাম না আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। আপনার কি একবার কথা বললে সেটা কানে যায় না? আরে মাহেরা, রাগারাগি করিস না। ওনার সাথে গিয়ে আলাদা করে কথা বলেই দেখ উনি আসলে কি বলতে চাই তোকে। কথা বলতে তো আর ক্ষতি নেই। মুনতাহার কথায় অবশেষে মাহেরা রাজি হয় রেহানের সাথে কথা বলছে। রেহান মাহেরার সাথে একটু দূরে একটা টেবিলে গিয়ে প্রাইভেটলি বসে। রেহান এরপর ভেতরে জমে থাকা প্রশ্নগুলো উগলে বের করে। তুমি সেদিন আমার সাথে ওই রকমটা করলে কেন? কি কারণে? কি করেছি আমি? কি করছো জানো না? আমায় বেহুশ করে ফেলে রেখে গেছো কি কারণে? ফালতু বকবক করা বন্ধ কর, না হয়তো আরো খারাপ কিছু করে রেখে যাবো এবার। কোন সাহসে তুই আমার উপরে ফোর্স করিস? আমার রূপ কি সেই দিন তুই দেখতে পাসনি, নাকি আরো কিছু ক্লাইম্যাক্স দেখাতে হবে তোকে? এতক্ষণে লাইনে এসেছো তুমি। ফের আমার সকল প্রশ্নের উত্তর চাই, এরপর তোমার যা ভালো লাগে তুমি করতে পারো। আর আরেকটা কথা, তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। এত কিছু করার পরেও কিন্তু আমি তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। রেগে যাওয়ার কথা কিন্তু আমার ছিল, আমি কিন্তু সেটা করছি না। তুই কি করবি সেটা তোর ব্যাপার, আমি তোকে বলিনি আমার সাথে কথা বলতে, বরং তুই জোরাজোরি করে আমায় তোর সাথে কথা বলতে এনেছিস। সুতরাং আমি তোর সাথে এত ভদ্রভাবে কথা বলতে পারবো না। ভালো লাগলে কথা বল, না হয়তো ভাগ এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে কথা বলতে ইচ্ছে হয় বলো। আমি শুধু জানতে চাই আমাকে বেহুশ করে ফেলে রেখে চলে গিয়েছিলে কি কারণে? কারণ তোর উপরে আমি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছিলাম। দেখিসনি, তোকে কাছে টানার জন্য আমি পাগলামি শুরু করেছিলাম। বারবার খালি চাচ্ছিলাম তোর সাথে নিজেকে মিলিয়ে দেই। তবে একটা সময় গিয়ে আমার ভিতরে জন্মানো আসক্তিটা রাগে পরিণত হয়। আর এমনটা হওয়ার কারণ হচ্ছে আমি মাহেরা বা হীর একদিনের পরিচয়ে এত আসক্ত কেন হলাম তোর প্রতি, সেই কারণে। আমি হীর কত ছেলেকে ঝুলিয়ে রেখেছি, কত ভালো ভালো ছেলেকে প্রত্যাখ্যান করেছি। সেই আমি তোর সাথে কত রকমের পাগলামিটাই না করে বসলাম। এ কারণেই রাগের উৎপত্তি হয়েছে আমার ভিতর। আমি সেই রাগ কন্ট্রোল করতে না পেরে তোর উপর সেটা ঝাল মিটিয়েছি। রেহান আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যায়। একজন মানুষের পক্ষে এমনটা করা কি সম্ভব? তাও আবার একজন মেয়ের পক্ষে। মানুষ রাগ মেটাতে এত অভিনব কৌশল অবলম্বন করতে পারে, সেটা রেহান হীরের আচরণ না দেখলে কখনো আন্দাজ করতে পারত না। যদি হীরের রাগের উৎপত্তির পেছনে একান্তই রেহানের হাত থাকতো তাহলে সেটা ভিন্ন ছিল। হীরের রাগ একান্তই নিজের ব্যক্তিগত আচরণের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। রেহানের সাথে হীরের রাগের সারমর্মের কোনোই মিল নেই। বেচারা অযথাই খেসারত দিয়েছে। অদ্ভুত ভঙ্গিমায় প্রশ্নের রেখা টানে রেহান। এর একটা মানুষের পক্ষে এমনটা সম্ভব? তাও আবার একজন মেয়ে হই। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আর না তোমার রাগ ওঠার পেছনে আমি কোনো ভূমিকা রেখেছি। তুমি তো সবটা করলে, আমি তো দর্শক ছিলাম শুরু থেকে শেষ অবধি এই জায়গায়। তবু আমার উপরে রাগের প্রভাব ফেললে তুমি। তোর কপাল খারাপ নাকি সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা ভালো লেগেছে আমি করেছি। আমার কাছে একদম সেসবের কৈফিয়ত চাইতে আসবি না। তোর ভাগ্য ভালো, বেশি কিছু করিনি তোর সাথে। সেই দিন যদি আমি তোকে না বাঁচাতাম তাহলে তোর সাথে আমার বান্ধবীরা অনেক বেশি বাজে কিছু করে বসতো। মনে করবি তোর উপকার করে তোর উপরেই রাগ মিটিয়ে সেটার প্রতিদান নিয়েছি আমি। এর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে আমার তাহলে ভুল হয়েছে তোমাকে বিশ্বাস করা। আমার তাহলে ভুল হয়েছে তোমার প্রতি আসক্ত হওয়া। তোমাকে প্রথম দেখায় আমার মনে অজানা এক বসতবাড়ির জায়গা স্থাপন হয়েছে ভালোবাসার। আমার মনে মনে কত রকমের না চিন্তা কাজ করছিল। তোমাকে নিয়ে সুন্দর একটা পরিকল্পনা সাজাবো, তোমার মায়ায় নিজেকে আবদ্ধ করে রাখবো। আমি আশ্বস্ত ছিলাম তোমার পরে যে আমাদের দুজনে হয়তো অনেক লম্বা সফর হবে একসঙ্গে। অথচ তুমি পরিশেষে কি করে এটা আমায় বেহুশ করে ফেলে রেখে চলে গিয়েছো। এখন আবার উল্টা সেটার আমাকেই এটা সেটা বলছো। এর আমি একজন ছেলে, আমি তো রিভেন্স নেই, তাহলে সেটা তোমার জন্য সহ্য করার মতো ক্ষমতা হয়তো থাকবে না। এর আমি এমন কিছুই ভাবিনি, আর না এসব নিয়ে সামনে ভাববো। তবে তুমি যেটা করছো তার উপরে এখন যে আচরণটা করছো সেটা কিন্তু মোটেও ঠিক করো না। তুমি নিজেও কিন্তু আমার
বুকে মাথা রেখেছো ভরসা করে, আমায় জড়ে ধরে আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়েছো। এত কিছুর পরেও তোমার ওইরূপ ভয়ানক আচরণ আমি নয়, শুধু আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও মানতে পারবে না। সর্বশেষ আরেকটা কথা বলি, কেউ কখনো তোমাকে বিশ্বাস করলে তাকে ঠকানোর চেষ্টা করবে না, তাকে আঘাত করার চিন্তা মাথায় আনবে না। মনে রেখো, কারোর পবিত্র মনে আঘাত করলে সেটার খেসারত তোমাকে দিতে হবে। একদিন না একদিন ঠিক তোমার আচরণের প্রতিদান তুমি পেয়েই যাবে। আমার কথাগুলো মাথায় রেখো, হয়তো তোমারই মঙ্গল হবে। হীর চুপ করে থাকে। এত সময় রেহানের কথার তিক্ত জবাব দিলেও এবার সে একদম চুপ হয়ে যায়। রেহানের কথাই হয়তো হীরের ভুল আর সঠিকের তফাৎ মাথায় ঢুকেছে, না হয়তো হীরের মতন চঞ্চল মেয়ের চুপ করে থাকার কথা না। রেহান কথাগুলো বলে প্রত্যুত্তরে হীর কী বলবে সেটার অপেক্ষা করছে, কিন্তু হীরকে চুপ করে থাকতে দেখে রেহান বুঝে যায় একদম আগোছালো টাইপের একটা মেয়ে হীর। এই মেয়ের কাছে ভালো জিনিসকেই খারাপ মনে হয়, আর খারাপ জিনিসকেই ভালো। এই মেয়ের সাথে কথাবার্তা বলাই একদম যুক্তিহীন। রেহান আর বসে না থেকে টেবিল ছেড়ে উঠে পড়ে চলে যাওয়ার জন্য। এমন সময় হীর খপ করে রেহানের হাত ধরে টান দিয়ে রেহানকে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে। রেহান হীরের আচরণে অবাক হয়, ভাবে এই মেয়ে আবার কোন অঘটন ঘটানোর প্ল্যান করেছে। রেহানের সাথে সাথে হীরের সাথে রেস্টুরেন্টে আসা বান্ধবীরাও হীরের আচরণে অবাক। তারা ভেবে পাচ্ছে না একটু আগে মাহেরা যেই মানুষকে চেনে না বলে অস্বীকার করেছে, সেই মানুষকে সে এখন নিজে থেকেই জড়িয়ে ধরেছে, তাও আবার রেস্টুরেন্টের উন্মুক্ত পরিবেশের মধ্যে। রেস্টুরেন্টের মধ্যে থাকা বাকি অন্যান্য কাস্টমাররাও হীরের দিকে তাকিয়ে আছে। হীরের যেন কাণ্ড দেখানো এখনোই শেষ হয়নি। হীর যেন মাত্রই নিজের কাণ্ড দেখাতে শুরু করেছে। সাত পাঁচ না ভেবে রেহানকে জড়িয়ে ধরার পরের মুহূর্তে রেস্টুরেন্টে থাকা সকল মানুষজনের সামনে লজ্জাহীনভাবে রেহানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট ঘনিষ্ঠ করার জন্য রেহানের দিকে আরও কিছুটা অগ্রসর হয়। রেহান হীরকে থামানোর প্রতিক্রিয়া করে। হীর রেহানকে ব্যর্থ প্রমাণ করে রেহানের ঠোঁট কবজা করে নেয়। রেহান হীরকে থামানোর চেষ্টা ছেড়ে দেয়। যেটা ঘটে যাওয়ার সেটা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। ঘটে যাওয়া কোনো ঘটনাকে আটকানোর প্রতিক্রিয়া করা নিছক বোকামি। তার মধ্যে রেহান ঘটনাটা হতভম্ব হীরের আচরণে। তৎক্ষণাৎ কিছু করার ভারসাম্য রেহানের মাঝ থেকে খানিকের জন্য হারিয়ে গিয়েছে। ইতি ঘটায় হীর নিজেই রেহানের ঠোঁট নিজের মতন স্পর্শ করে একটু পর নিজে থেকেই ছেড়ে দেয়। রেহান কিছুটা স্বাভাবিক হয়, এটাই স্বাভাবিক। অপ্রত্যাশিত কিছু ঘটলে মানুষ চমকে যাবেই। হীর রেহানের থেকে একটু দূরত্ব করতেই রেহানের একটা সুযোগ হয় নর্মাল হওয়ার, কথা বলার মতন স্বাভাবিক হয় সে। এখনো সম্পূর্ণ ঘোর কাটেনি। হীর নিজের কর্মকাণ্ড করে রেহানের সামনে দাঁড়িয়ে আছে। রেহান হীরের দিকে তাকিয়ে অদ্ভুত টোনে প্রশ্ন করে, হীর, এটা কেমন বিহেভিয়ার তোমার? কেমন বিহেভিয়ার সেটা তো দেখতেই পেলে, একদম স্পষ্ট লাইভে তোমাকে দেখিয়ে দিলাম আমি, তবুও বোকার মতো প্রশ্ন করো কেন? হীর, তুমি ভালো করে জানো আমি কি জানতে চাইছি, স্পষ্টভাবে উত্তর দাও আমার কথার। তুমি আচ্ছা বলো, আমি উত্তর দিচ্ছি। তোমার মাথায় আসলে চলেটা কি আমি বলো তো? হুটহাট এমন অদ্ভুত সব আচরণ তুমি করো কিভাবে? আসলে এটা সরি বলার টোন ছিল। আমার আচরণ তোমার খারাপ লেগেছে, তাই এভাবে সরিটা প্রকাশ করলাম। এমন অদ্ভুত কেন তোমার ক্যারেক্টার? আমরা মানুষ, আমাদের সারমর্মের একটা অর্থ হচ্ছে হিউম্যান বিহেভিয়ারকে বুঝতে পারা। সম্পূর্ণ না হলেও কিছুটা অন্তত বুঝতে পারা যায়, কিন্তু তোমায় কোনো আচরণে আমার বুঝে আসে না। সেদিন হুট করে বেহুশ করে ফেলে রেখে চলে গিয়েছো নিজের ব্যক্তিগত রাগ মেটানোর চোখ করে। রাগ মেটাবার তো আরও অনেক উপায় ছিল। আমি দায়ী না থাকা সত্ত্বেও আমাকে দায়ী করেছো, ভালো কথা, কিন্তু সেটা মেটানোরও কায়দা কৌশল ছিল। এখন আবার অদ্ভুত রকমের সব আচরণ করছো। শুরুতে গিয়ে তোমার সামনে দাঁড়ালাম আর আমায় অপরিচিত বলে সম্বোধন করলে। তোমায় কোনোভাবে আলাদা করে নিয়ে আসলাম কথা বলার জন্য, এরপর সব প্রকাশ করলে। এখন আবার হুট করে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়েছো। তোমার ভেতরে চলতে থাকা চিন্তা ভাবনাগুলো এমন রহস্যময় কেন? কেন তোমাকে কোনোভাবেই রিডিং করা যায় না? কেন তোমার আচরণ সম্পর্কে বুঝতে এত অসুবিধা হয় আমার? এত জটিল কেন তোমার ক্যারেক্টার? কারণ আমি আনকমন একজন মানুষ। তবে তোমার ভাষায় তুমি আমাকে পাগল বলতে পারো, অথবা পাগলের সাথে আখ্যায়িত করতে পারো। হীর, আনকমন এক জিনিস আর পাগলামো করা আরেক জিনিস, দুটো কিন্তু এক না। আমি তো বলেই দিলাম, তুমি যেটা ইচ্ছে ভাবতে পারো, আমার কোনো কিছু বলার নেই। তুমি সত্যি অদ্ভুত হীর।
আচ্ছা ছাড়ো সেসব। তুমি আমার সেই দিনের আচরণে কষ্ট পেয়েছো, আমি সেটার জন্য অনুতপ্ত। সব কিছু এখন ভুলে যাও, আমি চললাম এখন। আমার বান্ধবীরা বসে রয়েছে, ভালো থেকো। হির কথাগুলো বলে চলে যেতে শুরু করে। পেছন থেকে এবার রেহান হিরের হাত ধরে হিরকে নিজের কাছে টেনে আনে। হির রেহানের কাছে তাকে কাছে টেনে নিয়ে যাওয়ার কারণ জানতে চায়। আবার কি হলো? আমার আটকালে কেন? কোথায় যাচ্ছ তুমি? একটু আগেই তো বললাম বান্ধবীদের কাছে যাচ্ছি। আমি সেটা বলিনি, আমি বলতে চাচ্ছি আমাদের মাঝে এত কিছু হয়েছে, তুমি সেসব কিছুকে ক্লিয়ার না করে যাচ্ছ কোথায়? আর কি ক্লিয়ার করার আছে? সব কিছুই তো বললাম। আরো অনেক কিছুই আছে ক্লিয়ার করার। ফের তুমি ভালো করে জানো তোমাকে আমি প্রথম দেখাতে পছন্দ করে ফেলেছি, এরপর আমরা দুবার একে অপরের ঘনিষ্ঠ হয়েছি। আমাদের মাঝে নিশ্চয়ই কোনো সম্পর্ক বিদ্যমান। আমি চাচ্ছি সেই সম্পর্কে একটা নাম দিতে। মাথা ঠিক আছে তোমার? আমার কথা মনোযোগ সহকারে শোনো। আমাদের মাঝে কোনো কিছু নেই, তার মানে এই সম্পর্কে কোনো নামও নেই। ফের সেদিনের কথা বাদ দিলাম, একটু আগেও তুমি রেস্টুরেন্টে থাকা এতগুলো কাস্টমারের সামনে আমার ঠোঁটে স্পর্শ করেছো। এত কিছুর পরেও তুমি কোনো অর্থে বলো এই সম্পর্কের নাম নেই? কিস করা, জড়ি ধরা, এসব কি কোনো ছেলে খেলা নাকি? না, ছেলে খেলা নয়, তবে যা হয়েছে ভুলে যাও। মনে করবে এসব একটা ইনসিডেন্ট ছিল। আমি চাই না এসবের কোনো নাম দিতে। আমার চাল চলন একদম ভিন্ন সবার থেকে। আমার মন যেটা চায় আমি সবসময় সেটাই করি। ধরে নাও ঘনিষ্ঠ হওয়াটা আমার মনের ইচ্ছা ছিল, বাকি এখন আর কোনো ইচ্ছে নেই। ফের পাগলের মতন কথা বলিও না, নিজেকে পাগল দাবি করলেও পাগল হয়ে যাওনি তুমি। এখন সুন্দরভাবে বলো আমাদের সম্পর্কের কি উপাধি দিবে তুমি? রেহান, বাড়াবাড়ি আমার পছন্দ না, আমায় যেতে দাও। রেস্টুরেন্টে এসেছি একটু আড্ডা দিতে, কিন্তু আমি তা না করে সেই কখন থেকে তোমার সাথে সময় নষ্ট করছি। ফের আপাতত তোমার কথা ধার আমি ধারছি না। তুমি কত জাতের পাগলামি জানো, তার থেকে বেশি পাগলামি আমার জানা। তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিয়ে যাবে এখন, নয়তো তোমাকে আমি ছাড়ছি না, জোর করে আটকে রাখবো। সেই সাথে তুমি একটু আগে আমার সাথে যেটা করছো আমি তোমার সাথে সেটা করব। লোকে পাগল বলুক আর যাই বলুক, সেসব আর ভাববো না। তোমার ঠোঁটের সাথে ঠোঁট ঠেকিয়ে ধরে রেখে আরো লম্বা সময় নষ্ট করব তোমার। রেহান, তুমি আমাকে পাগল বলে তুমি নিজেই পাগলামি শুরু করেছো। কি কারণে? যেটা হয়েছে সেটাকে ভুলে না গিয়ে টেনে হিচড়ে লম্বা কেন করছো? ফির পাগলের সাথে পাগলকেই মানায়। আর তাছাড়া তোমার সাথে আমার শরীরের যেই কানেক্টেড হয়েছে সেটা স্বাভাবিক কোনো কন্ট্যাক্ট নয়, সেটা কেবল একটা সম্পর্কের মধ্যে থাকলেই হওয়া সম্ভব। তাই আমি চাই আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হোক। রেহান, আমার মাঝে এমন কোনো পরিকল্পনা নেই। না থাকলেও সম্মতি জানাতে হবে তোমার। তোমার পাগলামি আমি সহ্য করছি, এবার তুমি আমার পাগলামো সহ্য করো। তোমার যোগাযোগের নাম্বারটা আমাকে দাও, সেই সাথে তোমার ঠিকানাও আমার চাই। রেহান, পাগলামো বন্ধ করো। আমি এমন কিছু নিয়ে এখনো অবধি ভাবিনি। যা হয়েছে সেই সব ভুলে গিয়ে নতুন উদ্যমে চলতে শুরু করো। মনে করবে কিছু হয়নি আমাদের মাঝে, আর হলেও সেই সব ভুলবশত হয়েছে। ফের আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমাদের মাঝে ভুল করে কিছু হলেও ভুল একটা পবিত্র সৌন্দর্য, আমি ভুলকে সেই নাম দিতে চাই। সুতরাং আমার কথা তোমার শুনতেই হবে। তুমি তো দেখছি মহা এক নাছর বান্দা। আমি ভাবতাম আমি হয়তো সাইকো, তুমি তো দেখছি আমার থেকে বেশি শুরু করেছো। নাও নাম্বার আর ঠিকানা, পানি দিয়ে গুলিয়ে খেও সেসব। রেহান নিজের জেদে অটোর থেকে হীরের কাছ থেকে নাম্বার আর ঠিকানা আদায় করে নেয়। হীর চলে যায় তার বান্ধবীদের কাছে। হীর টেবিলে গিয়ে বসা মাত্রই মুনতাহার প্রশ্নের সম্মুখীন হয় সে। কি হলো মাহেরা, এটা একটু আগে বলি তুই তো নাকি চিনিস না, অথচ একটু আগে রেস্টুরেন্ট থাকা এতগুলো মানুষের সামনে তুই নাকি কিস করে পুরো সিনটাই পাল্টে দিলি। সবাই তোদের দিকে তাকিয়ে থেকে তোদের কারনামা দেখছিল। আরে বলিস না, ওকে আমি কয়েকদিন আগে কোনো এক কারণে কষ্ট দিয়েছিলাম, তাই আসলে সেটার প্রায়শ্চিত্ত করলাম। এটা আবার কেমন প্রায়শ্চিত্ত মাহেরা? মুনতাহা, তুই জানিস আমি কেমন। আমার মাথায় সবসময় অদ্ভুত কিছুই ঘুরে বেড়ায়, তাই অন্য একটা রকম এক উপায়ে তাকে সরি বললাম। তাই বলে কিস? মুনতাহা,
ছাড় তো সেসব, কি আসে যায়, কিস করলাম না কি করলাম তাতে এত? ভালো লেগেছে, কিস করেছি, ইচ্ছে হলে আবার গিয়ে করব। আমার জন্য এসব একদম নতুন, কিন্তু তোদের জন্য তো নতুন কিছু না। তোরা প্রায় তোদের বয়ফ্রেন্ডের সাথে এসব করে থাকিস, তাহলে এত অবাক হচ্ছিস কেন? কারণ তুই অনেক চঞ্চল স্বভাবের হলেও তোকে কখনোই এসবে দেখিনি। আর তাছাড়া একটু আগে অচেনা হওয়ার ভান করলি, তাই আসলে জানার কৌতূহলটা বেড়ে গেছে। আচ্ছা মাহেরা, একটা কথা বলতো, তুই কি ওই ছেলের সাথে কোনো সম্পর্কে আছিস? মুনতাহা, আমি সেই ছেলের সাথে কোনো সম্পর্কে নাই। এইবার থাম এই বিষয়টা নিয়ে। মুনতাহা আর কিছু বলে না। ওয়েটার খাবার নিয়ে আসে হিরদের জন্য। সবাই খেতে শুরু করেছে। হির খাবারের প্রথম লোকমা মুখে দিয়েছে সবে, কেবল ঠিক সেই মুহূর্তেই হিরের ফোনে একটা কল আসে। হির ফোনটা হাতে তুলে নেয়, এরপর ফোনটা রিসিভ করে কথা বলবে। তার ঠিক আগের মুহূর্তে নাম্বারটার দিকে চোখ পড়তেই হিরের চেহারার মধ্যে অদ্ভুত এক আতঙ্ক এসে হাজির হয়। নিমেষেই কেমন যেন অন্ধকারে ছেয়ে গেছে হিরের দুনিয়া। একটু আগেও হির হাসি খুশি ছিল, কিন্তু ফোন কলটা আসার পরেই হিরের উজ্জ্বল চেহারায় যেন গ্রহণ লেগে যায়। হিরের বিষাদময় চেহারা দেখে মুনতাহা জানার জন্য আগ্রহ প্রকাশ করে।